সুপ্রভাত আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা। আমি তোমাদের বিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের একজন শিক্ষক, তোমাদের এসকেআর স্যার। আজকে আমি তোমাদের পাঠ্য একটা মজাদার গল্প নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। তবে আলোচনার পূর্বে একটা কথা বলি। কথাটা হচ্ছে, এই যে করোনা ভাইরাসের যে প্রকোপ ক্রমশ বাড়ছে, এটা থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের সবাইকে কিন্তু সাবধান এবং সচেতন হতে হবে। তোমরা অবশ্যই এতদিনে বুঝে গেছো নিশ্চয়ই কি করতে হবে। অবশ্যই বাড়িতে থাকো, সচেতন থাকো এবং পড়াশোনা করো, বাড়ির বাইরে একটু কম বেরো, এইটুকুই। আজকে একটা মজাদার গল্প আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, সেটা তো বললাম, কিন্তু এই গল্পটা তোমাদের খুব শুনে ভালো লাগবে এই কারণেই, কারণ তোমরা অবশ্যই এই গল্পের যে প্রধান বিষয়, যে একটা খেলা নিয়ে বিষয়, সেই খেলাটার সঙ্গে তোমরা কম বেশি সবাই যুক্ত। কেউ খেলতে ভালোবাসো অথবা কেউ দেখতে ভালোবাসো, এরকম কিন্তু হবে। আজকে আমরা যে টেক্সটটা পড়তে যাচ্ছি, যে গল্পটা পড়তে যাচ্ছি, সেই গল্পের প্রধান বিষয় হচ্ছে ক্রিকেট খেলা। হ্যাঁ, তো এই ক্রিকেটটা যদি তোমরা সবাই জানো যে ক্রিকেট খেলা আসলে কি, আমি যদি কতগুলো বাক্যের মধ্যে দিয়ে বলি, কি বলবো না, ক্রিকেট যদি বলি না, বর্তমানে পৃথিবীর একটা জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ইংরেজ দ্বারা উদ্ভাবিত, বিশ্বের বহু দেশে প্রচলিত ও জনপ্রিয় এই খেলাটি খোলা মাঠে হয়ে থাকে। হ্যাঁ, এটা কোনো ইনডোর গেম নয়, যেটা খোলা মাঠে খেলা হয়। তোমরা অবশ্যই জানো এটা ইংরেজরা এর উদ্ভাবন ঘটিয়েছিল। আর এই খেলাটা খেলতে গেলে কি কি লাগছে না, ব্যাট, বল, উইকেট, স্টাম্প ইত্যাদি লাগছে এবং 2 আম্পায়ার লাগে ও 2 দলের 22 জন কিন্তু খেলোয়াড় লাগে। এবং এই খেলাটি খুব মজাদার একটি খেলা এবং এই খেলাটা কিন্তু খুব নিয়মতান্ত্রিক খেলা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্রিকেট খেলায় কিন্তু প্রচুর নিয়ম আছে, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে অনেক কিছু নিয়ম আছে। হ্যাঁ, এই একেবারে কটা বল আছে, হ্যাঁ, বিভিন্ন কোন বাউন্ডারির কি অর্থ, হ্যাঁ, এগুলো তোমরা সব কম বেশি জানো। এবার এই টেক্সটটা পড়তে গেলে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে হবে। কি জিনিস জানতে হবে না, ক্রিকেট যে খেলার মাঠ, সেই খেলার মাঠের একটু বিষয়গুলো, যেমন কোন ফিল্ডিংটা, মাঠের কোন প্লেয়ার কোন ফিল্ডিংয়ে আছে। হ্যাঁ, প্রত্যেকের জায়গা কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো একটু জানতে হবে। কেন জানতে হবে না, এই আমাদের গল্পটিতে সেই জায়গার নামগুলো উল্লেখ করা আছে, ফলে সেই নামগুলো একটু জানতে হবে। ক্রিকেট খেলার নিয়মটা একটু জানতে হবে, নিয়মটা একটু জানতে হবে, তবে এই গল্পটা পড়তে বেশ মজা লাগবে। আশা করি তোমরা সবাই এই নিয়ম কম বেশি জানো। এবার আরেকটা কথা বলার বিষয়, যে এই গল্পে ক্রিকেট খেলা নিয়ে হলেও ক্রিকেটের একটা মজাদার বিষয় এখানে আছে। এমন একটা মজাদার বিষয় যেটা তোমাদের শুনলেই খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জানো যে দুদিকে দুটো ব্যাটসম্যান, একজন স্ট্রাইকে আছে, একজন নন স্ট্রাইকে আছে। যে স্ট্রাইকে আছে সে ব্যাট করছে, যে ব্যাট করছে, আর একজন তো বল নিয়ে দৌড়াচ্ছে আমাদের তার দিকে, তাকে বল করবে। যে বল করছে তার উদ্দেশ্য হচ্ছে তাকে আউট করা, আর যে ব্যাট করছে তার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু বাউন্ডারি আদায় করে নেওয়া। হ্যাঁ, এটা আজকে আমরা যে গল্পটা পড়বো, সে গল্পে এমন একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে যে বোলার বল করতে শুরু করেছে, কিন্তু কতক্ষণ পর এসে সে বলটা করতে পারে। হ্যাঁ, মানে বোলার বল করতে শুরু করেছে, বল নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু দৌড়ে কতক্ষণ পর এসে সে বলটা ডেলিভারি দেবে, মানে বলটাকে ব্যাটসম্যানের দিকে ছুটবে, অর্থাৎ পিচে যে ডব খেয়ে বা ব্যাটসম্যানের দিকে যাবে, সেটা কতক্ষণ পরে সে ডেলিভারি দেবে,
এইটা নিয়ে একটু বেশ সমস্যার সৃষ্টি হয়েছে এই গল্পে। আমরা এই অস্ত্রটাকে ব্যবহার করতে দেখব গল্পের যে প্রধান চরিত্র, সেই চরিত্র সে খুব বুদ্ধি করে এই অস্ত্রটার প্রয়োগ করেছে। কিন্তু কখন করেছে না, যখন দেখছে যে একেবারে তারা হেরেই গেছে, ম্যাচ পুরোপুরি ড্র, কিন্তু সেই মুহূর্ত থেকে নিজের টিমকে যদি বাঁচাতে হয়, সেক্ষেত্রে একেবারে নিশ্চিত হারের মুখ থেকে যদি টিমকে ওই ড্র বা অমীমাংসিত অবস্থায় ফিরিয়ে আনতে হয়, তাহলে এরকম বুদ্ধির দরকার আছে। সেই বুদ্ধিটাই কাজে লাগিয়েছে গল্পের প্রধান চরিত্র। চরিত্রের নাম তোমরা নিশ্চয়ই জানো, গল্পটা পড়লে বুঝতে পারবে। চরিত্রের নাম হচ্ছে ননিদা। এখানে আরেকটা কথা বলার বিষয়, কথাটা হচ্ছে যে খেলা শুধু শক্তি প্রদর্শন নয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, খেলা কিন্তু শুধুমাত্র শক্তি প্রদর্শন নয় বা কলা কৌশল প্রদর্শন নয়, খেলা হলো মানে একটা বুদ্ধির প্রদর্শনও থাকে কিন্তু খেলায়। যখন খেলার মাঠে ব্যাট বলের লড়াইতে হেরে যাওয়ার ভয় উপস্থিত হয়, তখন বুদ্ধির সাহায্যে সেই লড়াইয়ে টিকে থাকা যায়। খেলার মাঠের নানান মজাদার ঘটনা আমরা এই গল্পটাতে পাব। তবে এই গল্পের এই যে কিভাবে সে টিকে থাকলো, কিভাবে বুদ্ধি প্রয়োগ করে নিশ্চিত হার থেকে যে কিভাবে তারা বাঁচলো, হ্যাঁ, খেলাটা যে অমীমাংসিত অবস্থাতেই থেকে গেল, কেউ জিতলো না কেউ হারলো না, এরকম একটা পরিস্থিতিতে যে কি বুদ্ধি সে প্রয়োগ করেছে সেটা কতটা বাস্তব, সেটা নিয়ে একটু সন্দেহ অবশ্য থাকছে। যে এই যে বুদ্ধিটা প্রয়োগ করা হয়েছে সেটাকে সবাই মেনে নিয়েছে কেন, হ্যাঁ, মাঠের দর্শকরা, মাঠের অন্যান্য প্লেয়াররা, আম্পায়াররা কেন মেনে নিয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা সন্দেহ থেকে যায় যে সত্যি এই গল্পের বাস্তবতা কতটা, কিন্তু গল্পটা একটা মজা আছে। সেই গল্পটার মজাটা কিরকম মজা না, তোমরা শিবরাম চক্রবর্তীর গল্প পড়তে গিয়ে যেরকম মজা পেতে পারো সেরকম মজা না। গল্প পড়ে বোঝা যায় যে তা অবাস্তব, তবু রসিকতার সুরে লেখক এমনভাবে বর্ণনা করে যে পাঠক মুগ্ধ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা এই গল্পটাকে অবাস্তব ধরবো না, কারণ গল্পের যে বক্তা, অর্থাৎ এখানে আমরা বলতে পারি লেখক, তিনি কিন্তু বলেই দিয়েছেন যে গল্পটাকে আমরা অবাস্তব বলতে পারি না এই কারণেই, কারণ গল্পটার যার কাছ থেকে লেখক শুনেছে সেই ব্যক্তিটি হচ্ছে সেই খেলার ক্যাপ্টেন ছিলেন। হ্যাঁ, ফলে তার কাছ থেকে যে শোনা গল্প, সেই শোনা গল্পের অবশ্যই সেটা বাস্তবই নিশ্চয়ই হবে, এই ভেবে কিন্তু আমরা মেনে নেব। তবে গল্পটাই কিন্তু আমরা একটা নির্ভেজাল কৌতুক রস পাবো। হ্যাঁ, এতে কোনো ভেজাল নেই। আমরা গল্পটা পড়তে পড়তে সত্যি হেসে আমরা লুটোপুটি খাই, এটাই কিন্তু আসল উদ্দেশ্য গল্পটার। পাশাপাশি আমরা একটা নির্ভেজাল হাস্যরস পেলাম, কিন্তু আরেকটা কথা, যে খেলার মাঠ কিন্তু শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, সেখানে বুদ্ধিরও প্রদর্শন দরকার আছে, এবং এই বুদ্ধির প্রয়োগ করে অবশ্যই আমরা অনেক নিশ্চিত হার থেকে রক্ষা পেতে পারি। হ্যাঁ, এটা কিন্তু বোঝানো হচ্ছে এই গল্পে। এই গল্পটা পড়ার আগে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি আমি গল্পটার নাম বোঝাতে চাইছি। গল্পটার নাম হচ্ছে ননিদা নট আউট। ননিদা নট আউট, যার লেখা তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হ্যাঁ, কারণ খেলার বিষয় নিয়ে তার লেখাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং তিনি একটু বেশি খেলার যে সমস্ত নিয়ম সেগুলোর উল্লেখ করে দেন। হ্যাঁ, তোমরা যদি লেখা পড়ো, তোমরা পরে গিয়ে ক্লাস 10-এ পড়বে, হ্যাঁ, মতিনন্দীর পণি পড়বে, সেখানে দেখবে যে কত নিখুঁতভাবে সেখানে বর্ণনা করা আছে সব বিষয়ে। একইভাবে এখানেও ঠিক তিনি প্রত্যেকটা ক্রিকেট খেলার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর সুন্দর নিয়মগুলোর উল্লেখ তিনি করেছেন। সেই লেখকের নাম আমরা বলতে পারি তিনি হচ্ছেন মতি নন্দী। হ্যাঁ, তাহলে আজকে আমাদের যে প্রধান আলোচনার বিষয় সেটা হচ্ছে ননিদা নট আউট। কার লেখা না মতি নন্দী। আমরা এবার একটু লেখক পরিচিতিটা একটু দেখে নিই। না, লেখক পরিচিতির জন্য আমি অবশ্যই তোমাদের পাঠ্য বইটিকে একটু দেখতে বলছি। দেখো,
মতি নন্দী 1933-এ জন্ম, 2010-এ মৃত্যু। জন্মস্থান কলকাতা। কিশোর বয়স থেকেই খেলাধুলার প্রতি আকৃষ্ট ছিলেন। বুঝতে পারছো যে তিনি কিন্তু ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আকৃষ্ট ছিলেন। একটি বিখ্যাত দৈনিকের ক্রীড়া বিভাগের সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। একটা বিখ্যাত দৈনিক পত্রিকার ক্রীড়া বিভাগের যে খবরের কাগজ যারা পড়ো তারা দেখতে পাবে যে প্রত্যেকটা তো বিভাগ আছে, যে ক্রীড়া বিভাগ যেটা থাকে, এই ক্রীড়া বিভাগের সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে সেই বিভাগেরই সম্পাদক হয়েছিলেন। এবং এই পত্রিকার নাম তোমরা অনেকেই জানো, সবাই নিশ্চয়ই জানাই উচিত। এই পত্রিকার নাম কিন্তু হচ্ছে আনন্দবাজার পত্রিকা। পত্রিকার নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা। দীর্ঘদিন তিনি সগৌরবে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসাবে কাজ করেছিলেন। আচ্ছা, বেশ। আর ক্রিকেট, ফুটবল, টেনিস, সাঁতার ইত্যাদি প্রায় সব ধরনের খেলা নিয়ে তিনি অসামান্য সব গল্প উপন্যাস লিখেছেন। তাহলে দেখতে পাচ্ছ যে মোটামুটি সব খেলা নিয়ে কিন্তু তার উপন্যাস বা গল্প আছে। ক্রিকেটের এবার একটা প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায় পড়ে, ক্রিকেটের একচ্ছত্র সম্রাট স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কথা বাংলা ভাষায় লিখেছেন মতি নন্দী। এটা একটু খেয়াল রাখবে, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। তাহলে ক্রিকেটের একচ্ছত্র সম্রাট স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কথা বাংলা ভাষায় লিখেছেন মতি নন্দী। তার লেখা বইগুলির মধ্যে ননিদা নট আউট, কোনি, তারপর স্ট্রাইকার, স্টপার, কলাবতী, অপরাজিত আনন্দ, তারপরে জীবন অনন্ত ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তোমরা এখান থেকে দুটো অথবা তিনটের নাম একটু মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তোমরা সহজ সহজ কতগুলো নাম মনে রেখে দেবে। যেমন ধরো কোনি মনে রাখলে, বা স্ট্রাইকার বা স্টপার, কোনি, স্ট্রাইকার, স্টপার, এটা মনে রাখতে পারো। বইগুলোর মধ্যে ননিদা নট আউটও মনে রাখতে পারো, এটাও একটা বই। খেলার বিষয় বাদ দিয়েও তিনি অন্যান্য অনেক গল্প ও উপন্যাসও লিখেছেন। খেলার বিষয় বাদ দিয়ে তিনি অনেক গল্প এবং উপন্যাসও লিখেছেন। সাদা খাম নামক উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তাহলে সাদা খাম এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমাদের যে আজকে প্রধান যেটা পাঠ্য বিষয়, অর্থাৎ পাঠ্য রচনাটি ননিদা নট আউট, যে আজকে আমরা গল্পটা পড়ব, ননিদা নট আউট, এই রচনাটি ননিদা নট আউট মূল গ্রন্থটিরই অংশ বিশেষ। তাহলে মূল গ্রন্থ হচ্ছে ননিদা নট আউট, সেই ননিদা নট আউটেরই একটা অংশ আমরা পাচ্ছি। মূল গ্রন্থেরই অংশ হচ্ছে এই ননিদা নট আউট, এই গল্প। আমরা এখানে দুটো প্রশ্ন পাচ্ছি। মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো, একটা কোনি, একটা স্টপার বা স্ট্রাইকার লিখতে পারো। তিনি কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছেন? তিনি স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কথা বাংলা ভাষায় লিখেছেন। এই মোটামুটি একটু প্রশ্নগুলো জেনে রাখলেই হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে পাঠ্য অংশটা, আমাদের যে আজকে যে গল্পটা পড়বো, সেই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, ননিদা নট আউট নামক মূল গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে ননিদা নট আউট এই গল্পটা। এই মোটামুটি একটু জেনে রাখলেই হলো। এবার আমরা একেবারে সরাসরি ননিদা নট আউট এই গল্পে চলে আসি। এখানে দেখো, যেটা আমি প্রথমে বলে দিয়েছি যে এটা একটা ক্রিকেট খেলার বিষয়। তো ক্রিকেট খেলতে গেলে কি করতে হয় না, দুটো দল থাকতে হয় নিশ্চয়ই। দুটো দল এখানে আছে, দুটো ক্লাব আমরা পাবো। এই দুটো ক্লাবের মধ্যে খেলা, এবং সেই খেলায় কি ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত খেলাটা কি হয়েছিল, একটা মজাদার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটারই আমরা পরিচয় পাবো এই গল্পে। দেখো, ননিদা নট আউট, মতি নন্দী। রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ এর হাড্ডাহাড্ডি শুরু 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে। তাহলে এখানে দুটো ক্লাবের নাম পেয়ে গেলাম। কি কি না, দুটো দল এখানে, একটা হচ্ছে রূপলী সংঘ, একটা হচ্ছে সিসিএইচ। একটা রূপলী সংঘ একটা দল, আর একটা হচ্ছে সিসিএইচ। এদের সঙ্গে হাড্ডাহাড্ডি শুরু, হাড্ডাহাড্ডি মানে হচ্ছে সমান সমান লড়াই, শুরু কত বছর আগে হয়েছিল?
শুরু 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে। তাহলে হাড্ডাহাড্ডির কারণটা কিন্তু আজকের নয়, 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ যে খেলা, হ্যাঁ, দুটো ক্লাবের মধ্যে একটা যে ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে। হাফ ডে মানে অর্ধ দিবস, এই অর্ধ দিবসের খেলা থেকে শুরু হয় এই হাড্ডাহাড্ডিটা, এই সমানে সমানে লড়াইটা রুপোলি সংঘের সঙ্গে সিসিএইচের এটা শুরু হয়। এগুলো কিন্তু প্রশ্ন, একটু খেয়াল রাখবে, কত বছর, কি বার ছিল, হ্যাঁ, সেটা কি ধরনের খেলা, ফ্রেন্ডলি হাফ ডে খেলা ইত্যাদি। ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান, যার ফলে 11 বছর রুপোলি সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি। তাহলে দেখো, এমনভাবে ম্যাচটাকে ড্র করেছিলেন ননিদা তার ননিটিক্স প্রয়োগ করে। আমরা ননিটিক্স শব্দটা আলোচনায় আসব। তা এমনভাবে তিনি খেলাটাকে ড্র করিয়েছেন, যার ফলে 11 বছর রুপোলি সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সঙ্গে বলতে সিসিএইচ এর সঙ্গে, মানে ননিদা তাহলে কোন টিমের প্রতিনিধিত্ব করছে না, সিসিএইচ এর। তাহলে 11 বছর রুপোলি সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি, এমনভাবে খেলাটাকে ড্র করানো হয়েছিল, সেই রাগেই বোধ হয়। তা ননিটিক্স এই শব্দটা দেখো না, ননিটিক্স এই যে শব্দটা, এটা একটা ননিম নিশ্চয়ই বাংলা শব্দ বুঝতে পারছো। টিক্স এই যে শব্দটা, এই টিক্স শব্দটার পেছনে রয়েছে ট্যাকটিস শব্দটা, ট্যাকটিস। তা টিক্স শব্দটার পেছনে রয়েছে ট্যাকটিস এই শব্দটি, যার অর্থ হলো চাল বা কৌশল। হ্যাঁ, ট্যাকটিস শব্দটার বাংলা অর্থ হচ্ছে চাল বা কৌশল। লেখক এখানে ননি বাংলা শব্দটির সঙ্গে ইংরেজি ট্যাকটিক্সের চলিত রূপ টিক্স, যে এই শব্দটাকে যুক্ত করে ননিটিক্স শব্দটাকে তৈরি করেছেন। তাহলে ননি তারপর টিক্স, মানে ননি এটা বাংলা শব্দ, ট্যাকটিক্সের টিক্স শব্দটাকে নেওয়া হয়েছে, নিয়ে ননিটিক্স তৈরি করা হয়েছে, যার অর্থ হলো, এই ননিটিক্স শব্দটার অর্থ আমরা যদি বলি, ননিদার ট্যাকটিক্স, অর্থাৎ ননিদার উদ্ভূত যে চাল বা কৌশল, মানে ননিদার সৃষ্টি করা যে চাল বা কৌশল, এটাই ননিটিক্স। তাহলে ননিদার উদ্ভূত বা ননিদার প্রয়োগ করা বা ননিদার সৃষ্টি করা যে চাল বা কৌশল, সেটাই হচ্ছে ননিটিক্স। আবার বলছি, ননিদার সৃষ্টি করা যে চাল বা কৌশল বা ননিদার প্রয়োগ করা যে চাল বা কৌশল, সেটাই হচ্ছে ননিটিক্স। এবার দেখো, কিন্তু আমরা এবার দেখো লেখক কি সুন্দর বর্ণনা করছেন। গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে। মোনা চৌধুরীর পরে অধুনা মৃত লেখা আছে। অধুনা মানে সম্প্রতি মৃত, মানে এখন সম্প্রতি মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে। তাহলে গল্পটা শুনেছি কার কাছ থেকে না, মোনা চৌধুরীর কাছ থেকে। মোনাদা এই খেলার ক্যাপ্টেন ছিলেন। তাহলে যে খেলার কথা আমরা আজকে পূর্ব রুপোলি সংঘের সঙ্গে সিসিএইচ এর যে খেলা, সেই খেলার ক্যাপ্টেন ছিলেন, সিসিএইচ এর ক্যাপ্টেন ছিলেন মোনাদা। উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর গল্প বলেই ধরে নিতাম। তাহলে দেখো যে এই যে গল্পের বিষয়টা এতটাই, মানে গল্পটা শুনে হাসি পাচ্ছে, কিন্তু গল্পটার বিষয়টা এতটা মানে বাস্তব থেকে একটু যেন দূরে দূরে যাচ্ছে। ফলে এই বিষয়টাকে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছিল, হয় সবারই। কিন্তু এই গল্পটা শুনেছি মোনাদার কাছ থেকে, ফলে এই জন্যেই এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই আমি ধরে নিতাম। শিবরাম চক্রবর্তী কে, এটা একটু জানতে হবে না। কেন শিবরাম চক্রবর্তীর কথাটাই মাথায় এলো না, এই যে গল্পটা আমাদের গল্পটা হচ্ছে একটা সরস এবং মজাদার গল্প, এবং নির্ভেজাল একটা কৌতুক রস আছে এই গল্পটায়। এই কারণেই একটা যে কৌতুক রসটা আছে, এই কারণেই কিন্তু লেখক বলেছেন যে এটাকে যদি মোনাদার কাছ থেকে না শুনতাম, তাহলে এটাকে আমরা ধরে নিতাম যে এটা শিবরাম চক্রবর্তীর লেখা গল্প। শিবরাম চক্রবর্তী কি না, বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী নির্ভেজাল কৌতুক রস বিতরণ করেছেন। মানে তার লেখাগুলোতে নির্ভেজাল কৌতুক রস, কোনো ভেজাল নেই, প্রাণ খুলে একটা হাসি আসে কিন্তু শিবরাম চক্রবর্তীর যে গল্পগুলো। তার গল্পে মজাদার উপাদান থাকে যা পাঠককে হাসায়। গল্প করে বোঝা যায় তা অবাস্তব, তবু রসিকতার সুরে লেখক এমনভাবে বর্ণনা করেন যা পাঠককে মুগ্ধ করে।
এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা বুঝতে পারছি যে যে গল্পটা পড়ছি এই গল্পটা মনে হচ্ছে বাস্তব নয়, সত্য মনে হচ্ছে নয়, বানানো, কিন্তু তুমি গল্পটা ছেড়ে উঠতে পারবে না, এতটাই বেশি সেটা মজাদার হয়। এখানে আমরা লেখকেরও একটু যারা কৌশল দেখতে পেলাম, লেখকও বলে দিলেন গল্পের শুরুতেই যে গল্পটা আমি দলের ক্যাপ্টেন মোনাদার কাছ থেকে শুনেছি বলেই তাই, না হলে গল্পটাকে আমি শিবরাম চক্রবর্তীরই ওরকম একটা কৌতুক রসের গল্প বলি ধরে নিতাম। বেশ, এবার দেখো কি হচ্ছে, তারপরে আমরা এতে যাচ্ছি। সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়। তো ক্রিকেট খেলার নিয়ম নিশ্চয়ই জানো, এক দলকে প্রথম ব্যাট করতে হয়, তারপর যে রানটা করে অপরপক্ষ সেই রানটা তুলতে পারলেই তাহলে নিশ্চয়ই ম্যাচ জিতে গেল, সেরকম একটা ব্যাপার। তাহলে সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়। সিসিএইচ মানে আমরা কিন্তু এখানে ননিদার টিম অর্থাৎ মোনাদার টিম যেটা, সেই টিমের, এবং আমরা গল্পটা যার কাছ থেকে শুনছি লেখকেরও নিশ্চয়ই সেই দলেরই লোক মনে হচ্ছে। 14 রানে সব আউট হয়ে যায়। মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে, তাই তো? মোনাদা মাথায় একেবারে হাত দিয়ে বসে পড়েছেন ড্রেসিং রুমে। ড্রেসিং রুম কি? ড্রেসিং রুম হচ্ছে খেলোয়াড়দের পোশাক এবং ক্রীড়া সরঞ্জাম যে বদলানোর যে ঘর বা যে জায়গা, সেটা হচ্ছে ড্রেসিং রুম। সেই ড্রেসিং রুমে মাথায় হাত দিয়ে বসে পড়েছে দলের ক্যাপ্টেন মোনাদা। কেন না 14টা রান। কি হবে খেলে? 14 রান করতে কটা বল লাগে? 14 রান করতে সাধারণভাবে 3টে বল লাগা উচিত, 2টো 6 আর একটা যদি 2 রান নেয় অথবা 4 রান, যা হোক কিছু। তাহলে 14টা রান নিয়ে 14 রানের লক্ষ্যমাত্রা দিয়ে অন্য টিমকে কি করবে সে? হ্যাঁ, কি বল করবে বোলাররা? ফলে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন সিসিএইচ এর ক্যাপ্টেন মোনাদা। সবারই মুখ থমথমে, সবাই গম্ভীর হয়ে গেছে। দলের ক্যাপ্টেন এরকম এবং খেলার অবস্থা এরকম। মাত্র 14টি রান হয়েছে। 1 ওভার কি 2 ওভারেই রূপলী সংঘ রানটা তুলে নেবে। অবশ্যই 1 ওভার অথবা 2 ওভার, খুব জোর 2 ওভার গেলেই রানটা উঠে যায়, যত ভালোই বোলিং হোক। তা রূপলী সংঘ রানটা তুলে নেবে। ওদের ড্রেসিং রুম থেকে নানা ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছে, তামাশা করছে। ওদের ড্রেসিং রুম বলতে রূপলী সংঘের যে ড্রেসিং রুম, দুটো টিমের তো আলাদা আলাদা ড্রেসিং রুম। তা রূপলী সংঘ তাদের ড্রেসিং রুম থেকে বিভিন্ন ঠাট্টা তামাশা করে পাঠাচ্ছে। কিরকম ঠাট্টা তামাশা? যে এই কি রান, এর কি হবে, তামাশা করে কিন্তু তারা এদের ড্রেসিং রুমের দিকে সেই তামাশাগুলোকে পাঠাচ্ছে। কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরছে। ওরা নিজেদের মধ্যে বাজি ধরছে যে কটা বলের মধ্যে খেলাটা শেষ হবে, ওদের 14টা রান করতে কটা বল লাগবে, নিজেদের মধ্যে বাজি ধরছে। মানে বোঝাই যাচ্ছে যে এটা খুব একটা অপমানকর ব্যাপার, অপমানজনক ব্যাপার। কার কাছে? না বিপক্ষ টিমের কাছে। এখানে রূপলী সংঘের যে ধরনের আচরণ, সিসিএইচ এর সত্যি খারাপ লাগার কথা। রূপলীর ক্যাপ্টেন এসে বলল, মোনা, আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই, রাজি? তাহলে আমরা ফার্স্ট ইনিংসের কথা ভুলেই গেছে, কারণ ফার্স্ট ইনিংসে তারা ভেবেই নিয়েছে আমরা জিতে যাবো। 14টি রান কি আর হবে? যে মোনা, সেকেন্ড ইনিংসে আমরা খেলে জিততে চাই, রাজি? মানে তুমি কি সম্মত? মোনাদা জবাব দেওয়ার আগেই ননিদা বলে উঠলেন, নিশ্চয়ই আমরা খেলবো, তবে ফার্স্ট ইনিংস আগে শেষ হোক তো। তাহলে সেকেন্ড ইনিংস আমরা খেলবোই, কিন্তু তার আগে ফার্স্ট ইনিংসটা তো শেষ হোক। মানে ফার্স্ট ইনিংস মোনাদার মাথায় কিছু বুদ্ধি নিশ্চয়ই এসেছে, না হলে 14টা রানের লক্ষ্যমাত্রা, যেখানে 14টা রান টার্গেট, হ্যাঁ, এখানে 14টা রান করেছে, 15 করলেই জিতে যাবে, তাই তো? ফলে এই মাত্র 14টা রান, সেই রান নিয়ে যদি কেউ বলে যে ফার্স্ট ইনিংসটা আগে তো যেত, তারপর সেকেন্ড ইনিংসের কথা ভাবা যাবে, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট ইনিংস মানে তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে যে খেলার প্রথম দফা এবং দ্বিতীয় যে ইনিংস অর্থাৎ খেলার দ্বিতীয় দফা। এই ননিদার এই কথাটা শুনে যে ফার্স্ট ইনিংসটা আগে তো যেত, রূপলী ক্যাপ্টেনকে যখন বলেছে, সবাই অবাক হয়ে তাকালো ননিদার দিকে। সবাই অবাক হয়ে তাকাচ্ছে ননিদার দিকে। কেন? সবাই ভাবছে, যা বাবা, ননিদা কি বলছে? এই করা রান নিয়ে রূপলীর ক্যাপ্টেনকে এই কথাটা বলে দিল। রূপলীর ক্যাপ্টেন মুচকি হেসে বলল, তাই নাকি? তাহলে দেখো, এখনো কিন্তু ঠাট্টাই করছে রূপলীর ক্যাপ্টেন। মুচকি হাসা মানে ঠোঁট চেপে ইঙ্গিতপূর্ণভাবে হাসা, মানে বোঝা যায় যে হাসির পেছনে একটা বিদ্রুপ আছে, একটা ঠাট্টা আছে, একটা তামাশা আছে।
তাই নাকি? এটা কে বললো? না, রূপলী ক্যাপ্টেন মুচকি হেসে বলে চলে গেল। ননিদা বললেন, এ ম্যাচ রূপলী জিততে পারবেন না। দেখো, ননিদা নিশ্চয়ই মাথায় তার কিছু টিক্স অর্থাৎ চাল বা কৌশল তার মাথায় সৃষ্টি হয়েছে, সেই জন্য সে বলেই দিয়েছে যে এ ম্যাচ রূপলীরা জিততে পারবেন না, তবে আমি যা বলবো তাই করতে হবে। প্রথমেই তিনি ভেঙে নিয়েছে, ননিদা বলেই দিচ্ছে যে আমি যা বলবো তাই করতে হবে, তাহলেই কিন্তু এই ম্যাচটা রূপলীরা জিততে পারবেন না। মোনাদা খুবই অপমানিত বোধ করছিলেন রূপলীর ক্যাপ্টেনের কথায়। স্বাভাবিক, যেহেতু সে দলের ক্যাপ্টেন, একটা অন্য দলের ক্যাপ্টেন এসে তাকে বলে যাচ্ছে এই সমস্ত কথা, রাগ হওয়ারই কথা, ফলে খুবই একটা অপমান বোধ হচ্ছে, হ্যাঁ, অসম্মানিত বোধ করছেন মোনাদা। তাই রাজি হয়ে গেলেন, হ্যাঁ, যে মান সম্মান তো যা যাবার গেছে, এখন যদি ননিদার কথায় আমরা কিছুটা বেঁচে যেতে পারি, এই ভেবে রাজি হয়ে গেলেন যে খেলায় ননিদার কথাই শোনা হবে। তখন বিষ্টুকে একধারে ডেকে নিয়ে ননিদা তাকে কি সব বোঝাতে শুরু করলেন, আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে দিতে থাকলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে ননিদা এই তার যে চাল বা কৌশল, যাতে টিক্স প্রয়োগ করবে, তার প্রধান অস্ত্র হচ্ছে এখানে বিষ্টু। হ্যাঁ, যে বিষ্টুকে আমরা জানবো, সেই বিষ্টুকে আড়ালে নিয়ে গিয়ে কি সব বোঝাচ্ছে ননিদা, বোঝাই যাচ্ছে যে কিছু একটা ঘটাবে ননিদা এই বিষ্টুকে নিয়ে, ফলে বোঝাচ্ছে এবং বিষ্টু শুধু ঘাড় নেড়ে যাচ্ছে। এই বিষ্টু আবার কে? এবার দেখো, 30 মাইল রোড রেসে বিষ্টু পরপর 3 বছর চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাহলে এই বিষ্টু কিন্তু জেসে বিষ্টু নয়, এই বিষ্টু হচ্ছে 30 মাইল রোড রেসে, অর্থাৎ যে রাস্তার যে দৌড়, সে 30 মাইল দৌড়ে বিষ্টু পরপর 3 বছর চ্যাম্পিয়ন, 3 বছর বিজয়ী হয়েছে কিন্তু বিষ্টু। তো বোঝা যাচ্ছে যে ভালো রকম ছুটতে পারে। শুধু ফিল্ডিংয়ের জন্যই ওকে মাঝে মাঝে দলে নেওয়া হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বিষ্টুকে কিন্তু কেন মাঝে মাঝে দলে নেওয়া হয়, শুধু ফিল্ডিং করার জন্য। বিষ্টুর কতবার কোথায় চ্যাম্পিয়ন? না, 30 মাইল রোড রেসে পরপর 3 বছর চ্যাম্পিয়ন। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন, খেয়াল রাখতে হবে। ব্যাট চালায় গাঁইতির মতো। গাঁইতি মানে হচ্ছে শক্ত ইট, মাটি, পাথর কাটার জন্য দুমুখ কুঠার বিশেষ, দুদিকটাই কুড়ুলের মতো, হ্যাঁ, এরকম দেখানো হয়। কি কাটা যায় তাতে? না, শক্ত ইট, মাটি, পাথর এগুলো কাটার জন্য গাঁইতি ব্যবহার করা হয়। তাহলে এই গাঁইতির মতো ব্যাট চালায় বিষ্টু, খেয়াল রাখতে হবে। তাতে অনেক সময় একটা দুটো ছক্কা উঠে আসে, চালায় তো গাঁইতির মতো যখন, এবং খুব জোরের সঙ্গে চালায়, যদি তাদের লাগে একটা দুটো ছক্কাও কিন্তু হয়ে যায়, একটা দুটো ওভার বাউন্ডারিও হয়। বেশ, রূপলী ব্যাট করতে নামলো। তাহলে কত রানের লক্ষ্য? 14টা রান, 15 বললে জিতে যাবে, 14 বললে ম্যাচ ড্র। এবার দেখো কি হয়েছে। ননিদা প্রথম ওভার নিজে বল করতে এলেন। তাহলে প্রথম ওভারে বল করতে এসেছে ননিদা। প্রথম বলটা লেগ স্টাম্পে এত বাইরে যে ওয়াইড সংকেত দেখালো লেগ আম্পায়ার। এই যে দেখো প্রত্যেকটা টার্ন, এগুলো খেয়াল রাখতে হবে। লেগ স্টাম্প, হ্যাঁ, তারপরে ওয়াইডের সংকেত, তারপরে ধরো এই যে আম্পায়ার, লেগ আম্পায়ার, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, আমার তুমি একবার বলে দিচ্ছি তবু আমি। এই যে যদি বলি যে এই যে লেগ স্টাম্প কথাটা, না, লেগ স্টাম্প কথাটা যদি বলতে যাই, তাহলে ক্রিকেট খেলায় যে ডানহাতি বোলারের ডান দিকের এবং ডানহাতি যে কি বলবো না, ক্রিকেট খেলায় ডানহাতি বোলারের ডান দিকের এবং ডানহাতি ব্যাটসম্যানের বাঁ দিকের স্টাম্প, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে যে বল করতে আসছে তার ডান দিকের স্টাম্প, এটা হচ্ছে লেগ স্টাম্প, আর যে ব্যাট করছে তার নিশ্চয়ই বাঁ দিকেরটা, হ্যাঁ, এই যে স্টাম্প, লেগ স্টাম্প। তারপর আমরা কথা পেলাম না, প্রথম বলটা লেগ স্টাম্পে এতটা বাইরে দিয়ে গেল, মানে এতটাই বাইরে দিয়ে গেল লেগ স্টাম্পে, ওয়াইড সংকেত দেওয়া। ওয়াইড মানে নিশ্চয়ই তোমরা জানো না, ওয়াইড মানে হচ্ছে যে স্টাম্পের নির্দিষ্ট মাপের বাইরে, হ্যাঁ, অনেকটাই দূর দিয়ে, যে স্টাম্প যে জায়গা চিহ্নিতকরণ করা থাকে তার অনেকটাই দূর দিয়ে বলটা যাচ্ছে এবং বলটা বিধিসম্মত হয়নি, সেই জন্যে লেগ আম্পায়ার। লেগ আম্পায়ার কারা? না, লেগ আম্পায়ার কে? না, ক্রিকেটের ডানহাতি ব্যাটসম্যানের বাঁ দিকে, যে ডানহাতি ব্যাট করছে, হ্যাঁ, সেই ডানহাতি ব্যাটসম্যানের বাঁ দিকে যে
আম্পায়ারটি দাঁড়িয়ে থাকে, অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে, নির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী আম্পায়ার যে খেলা পরিচালনা করে, এই লেগ আম্পায়ার। লেগ আম্পায়ার কি দিয়েছে না ওয়াইডের সংকেত দিল, ফলে কটি রান হয়ে গেল, কোনো বল হলো না, একটি রান হয়ে গেল। তারপরে কি হলো, দ্বিতীয় বলে ননিদার মাথার 10 হাত উপর দিয়ে 6, তাহলে ননিদার মাথার উপর 10 হাত উপর দিয়ে দ্বিতীয় বলে 6 হয়ে গেল, তাহলে কত রান হলো, 7 রান হয়ে গেল। তৃতীয় বল পয়েন্ট দিয়ে 4, তৃতীয় বলটায় পয়েন্ট, এই পয়েন্টটা একটু খেয়াল রাখবে না, পয়েন্ট শব্দটা হচ্ছে ক্রিকেট মাঠে ফিল্ডিং একটা স্থানকে বলা হচ্ছে পয়েন্ট। তো যারা খেলা দেখো তারা নিশ্চয়ই জানো, যা গালি বা কভারের মাঝখানে পড়ে, গালি বা কভারের মাঝখানে পড়ে হচ্ছে পয়েন্ট। সেই পয়েন্টের ওপর দিয়ে একটা সুন্দর 4 হয়ে গেল, ফলে রান কত হয়ে গেল, 11 হয়ে গেল। এবার দেখো 11 হয়ে গেছে, পরের দুটি বল আশ্চর্য রকম ভাবে ফিল্ডিংয়ে কোনো রান হলো না। হ্যাঁ, তাহলে পরের দুটো বল দেখতে পাচ্ছি যে কোনো রকম রান হচ্ছে না, খুব আশ্চর্য রকম ফিল্ডিং করেই রুখে দেওয়া হচ্ছে। শেষ বলে লেগ বাই, লেগ বাই নিশ্চয়ই জানো, লেগ বাই হচ্ছে যে পায়ে বা প্যাডে লেগে পাওয়ার রান। হ্যাঁ, এখানে লেগ বাই হয়েছে, শেষ বলেই লেগ বাই। এই যে বলটা লেগে কত দূর গেছে না, বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বল ধরে, তাতে নাকি রোম অলিম্পিকের 100 মিটারে সোনা মেডেল পাওয়া যেত, মেডেল মানে স্বর্ণপদক। তা না পেলেও বিষ্টু নির্ঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন উইকেট কিপারকে বল ছুড়ে দিল, রূপলীর ব্যাটসম্যান তখন 3টি রান শেষ করে হাঁপাচ্ছে। তাহলে কত রান ছিল, 11 ছিল রান। তারপরে কত হলো, এই যে লেগ বাই, সেই লেগ বাইয়ে এই যে প্যাডে লেগে বলটা চলে গেছে, কোথায় চলে গেছে তোমরা যে এখানে দেখতে পাবে, দেখো এখানে এই এটা যদি হয়, চলে গেছে এইখানে, চলে গেছে এই দিকে চলে গেছে। হ্যাঁ, এই যে ডিপ ফাইন লেগে চলে গেছে বলটা। হ্যাঁ, এটা উল্টো দেখাবে, এটা উল্টো দেখাচ্ছে, তোমরা যারা বইয়ে দেখতে পাবে, এই ডিপ ফাইন লেগ এই দিকটায় চলে গেছে। কোথা থেকে ছুটছে, লং অন থেকে ছুটছে, এই জায়গা থেকে ছুটে গিয়ে এইখানে যাচ্ছে, এই জায়গা থেকে ছুটে গিয়ে লং অন থেকে ছুটে গিয়ে ডিপ ফাইন লেগে বলটাকে ধরছে। কে ধরছে না, বিষ্টু। এবং এই যে দৌড়টা এবং এই ছুটটা দেখে মনে হয়েছে যে এটা যদি রোম অলিম্পিকে ছুটতে পারত বিষ্টু, তাহলে 100 মিটারে কিন্তু সে স্বর্ণপদক পেত। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, স্বর্ণপদক পেত। কিন্তু যখন এই ডিপ ফাইন লেগ থেকে বলটাকে, মানে লং অন থেকে ছুটে গিয়ে ডিপ ফাইন লেগে বলটাকে ধরে সেই বলটাকে ছোঁড়া হচ্ছে, তখন উইকেট কিপারকে যখন ছোড়া হচ্ছে, তখন এদিকে রূপলী সংঘের যে ব্যাটসম্যানটা 3টে রান নিয়ে ফেলেছে। তাহলে 11 আগে ছিল আর 3টে রান, 14 কিন্তু হয়ে গেল। তাহলে ওভার শেষ, স্কোর এখন সমান। তাহলে ওভার শেষ হয়ে গেছে এবং স্কোরও দু দলেরই স্কোর সমান, 14, দু দলেরই 14। বিষণ্ণতায় সিসিএইচ এর সকলেরই মুখ ম্লান। তাহলে সিসিএইচ এর কেন মুখ ম্লান? রূপলী সংঘের মুখে আনন্দ থাকবেই, কারণ আর একটা বল হওয়া মানে বা পরের ওভারে একটা রান হয়েই যাবে, ফলে জিতে গেল, ফার্স্ট ইনিংস জিতে যাবে। কিন্তু আমাদের বিষণ্ণতায় সিসিএইচ এর সকলের মুখ ম্লান, সবাই মলিন বা সবারই মুখটা বিষণ্ণ। কারণ আর কি হবে, তো ম্যাচ ড্র হয়ে গেল, এরপরে একটা রান তো হয়েই যাবে। শুধু ননিদার মুখে কোনো বিকার নেই, শুধু ননিদার মুখে কিন্তু কোনো বিকার নেই। কেন নেই না, ননিদা তো জানে যে সে কি ঘটাতে চায়। এবার সে বিষ্টুকে প্রয়োগ করে তার যে কি টিক্স প্রয়োগ করবে, সে কি ঘটাতে চায়, ফলে ননিদার মুখে কোনো বিকৃতি, কোনো বিকার নেই। এখানে বিকার মানে হচ্ছে বিকৃতির ভাব। হ্যাঁ, কিছুই হয়নি, এরকম একটা ব্যাপার, যে আমি তো জানি আমি কি করবো, এরকম একটা ব্যাপার। সাধারণত অতুল মুখুজ্জেই এরপরে বল করে। তাহলে মোনাদা এই যে ননিদা যেহেতু বল করেছে, ননিদার পর এবার এই দ্বিতীয় ওভারে এরকম পজিশনে সম্ভবত দেওয়া হয়ে থাকে অতুল মুখুজ্জেকে। কিন্তু সে এগিয়ে আসছে, কিন্তু হাত তুলে নিষেধ করে, হাত তুলে বারণ করে দিল ননিদা, বলটা দিলেন বিষ্টুর হাতে। তাহলে
বিষ্টু যাকে শুধু ফিল্ডিং এর জন্য নেওয়া হয়, সেই বিষ্টুর হাতে বলটা ধরিয়ে দেওয়া হয়েছে। কে ধরিয়ে দিয়েছে? না, ননিদা। এবং বলাই ছিল ননিদা যা বলবে তাই শুনতে হবে। এবার দেখো সবাই অবাক, বিষ্টু তো জীবনে বল করেনি, কিন্তু কথা দেওয়া হয়েছে ননিদা যা বলবেন তাই করতে হবে। বিষ্টু তো কোনোদিন বল করেনি, কিন্তু সবাই অবাক হয়ে গেছে যে বিষ্টু এরকম পরিস্থিতিতে বল করবে যেখানে আর একটা রান দরকার হলেই ম্যাচ জিতে যাবে, কি করে সম্ভব? সবাই অবাক, কিন্তু কথা দেওয়া তো হয়েই গেছে যে ননিদার কথাই শুনতে হবে। বিষ্টু গুনে গুনে 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটল। তাহলে কদম মানে হচ্ছে পা, বা একটা পা প্রমাণ যে পদক্ষেপ, একটা ছোটার একটা জায়গা তিনি তৈরি করে নিচ্ছেন। কে? না, বিষ্ণু। 26 কদম যাচ্ছে গিয়ে, 26 কদম মানে বুঝতে পারছো কতটা দূর। 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে একটা বোলিং মার্ক, মানে প্রত্যেকটা বল ওই জায়গা থেকেই করা হবে। একটা বোলিং মার্ক, একটা দাগ দিয়ে দিচ্ছে বুটের ডগা দিয়ে। ব্যাটসম্যান খেলার জন্য তৈরি। বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো। তাহলে এবার ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে ব্যাট হাতে, বিষ্টু এবার ছুটে আসছে 26 কদম দূর থেকে বল নিয়ে। কার দিকে? ব্যাটসম্যানের দিকে বল করবে। বোলিং ক্রিজে পৌঁছাবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটলো। এবার দেখো, তাহলে এই যে বোলিং ক্রিজ, হ্যাঁ, মানে তোমরা নিশ্চয়ই জানো এই কথাটা, যে বোলিং ক্রিজ মানে বোলারের বল করার জন্য যে নির্দিষ্ট সীমা পর্যন্ত কাটা সাদা দাগ, এটা হচ্ছে বোলিং ক্রিজ। তাহলে এই বোলিং ক্রিজে এসে মানে ওই যে দাগটা থাকে, দাগটার পা বেরিয়ে গেলে নো বল হয়ে যায়, হ্যাঁ, সেই যে সাদা দাগের আসার আগে, বোলিং ক্রিজে আসার আগে বিষ্টু কি শুরু করেছে? এক অদ্ভুত কাণ্ড। বিষ্টু আবার পিছু উঠতে শুরু করেছে। তাহলে দেখো, বল করতে আগিয়ে ক্রিজের দিকে আগিয়েছে, কিছুটা যাওয়ার পর আর পিছু আসছে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো, তারপর গোল হয়ে ঘুরছে। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। এটা একটা পরীক্ষা প্রশ্ন হয় যে ননিদা কেন অবাক হয়নি, সারা মাঠ অবাক হয়ে গেছে। কারণ ননিদা তো জানে যে বিষ্টুকে দিয়ে সে এটাই ঘটাতে চাইছিল, কারণ ননিদার বুদ্ধিতেই বিষ্টু করছে, তাই তো। ননিটিক্সের আসল অস্ত্রটা কার হাতে ধরানো আছে? বিষ্টুর হাতে ধরানো আছে। ফলে বিষ্টু এটা করছে, ফলে ননিদা তার মধ্যে কোনো বিকার নয়, কিছুই নেই, যেন কিছুই হয়নি, এটাই তো ঘটা উচিত ছিল, এরকম একটা ব্যাপার। বিষ্টু কি পাগল হলো? এই পাগল হয়ে গেল, ঘুরছে, পাক খাচ্ছে, ঘুরছে, আবার পাক খাচ্ছে, লাফাচ্ছে, বোলিং মার্কে ফিরে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, কিন্তু বল হাতেই হয়েছে। তাহলে বল আর কিছুতেই করে না, ছুটে আসছে, বোলিং ক্রিজের দিকে এলো, এসে ঘুরে গেল, ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, কখনো লাফাচ্ছে, কখনো ঘুরপাক খাচ্ছে, আবার বোলিং মার্কের দিকে ফিরে যাচ্ছে, যেখান থেকে বল করতে শুরু করেছিল সেই দিকে ফিরে যাচ্ছে। বল কিন্তু হাতিয়ে আছে, বল আর ডেলিভারি কিছুতেই করতে চাইছে না। এবার কি হয়েছে? কিন্তু প্রধান একটা মহা সমস্যা হয়ে গেছে না, যে একই ব্যাপার, রুপোলির ব্যাটসম্যানরা কোমরে হাত দিয়ে দাঁড়ালো, বোলার এভাবে ছুটি করছে কেন? সত্যি তো এটা আবার কি ধরনের ব্যাপার? এবার কি পাগলামি? বোলার বল করতে বেরিয়েছে, এসে বল করবে, এটা তো সাধারণ বিষয়, কিন্তু বোলার এভাবে ছুটি করছে কেন? ননিদা গম্ভীর হয়ে বললেন, বল করতে আসছে। ননিদা দেখো কি বলছে, ননিদা বলছে এতে আবার ভাবার কি আছে, ও তো বল করতেই আসছে, হাতে তো বল আছে এবং তো ছুটছে, বলই তো করছে, এসে পৌঁছবে কখন? রুপোলির ব্যাটসম্যানরা জিজ্ঞাসা করছে। 5টার পর, যখন খেলা শেষ হয়ে যাবে। এখানটায় দেখো ননিদার বুদ্ধি, যে 5টার পরও এসে পৌঁছাবে। তাহলে এখানে যে বুদ্ধিটার প্রয়োগ ঘটানো হয়েছে, এই বুদ্ধিটা নিয়ে আমরা কিন্তু কেউ ভাবি না কখনো। কোনো ক্রিকেটার ভাববে যে একজন বোলার বল করতে শুরু করেছে এবং সে কতক্ষণ পরে সে বলটা ডেলিভারি করে, কতক্ষণ পরে সে বলটাকে ব্যাটসম্যানের দিকে ছুটবে, এটার কি কোনো সময় আছে? এই জায়গাটাকে কাজে লাগিয়েছে ননিদা। ফলে কি হয়েছে দেখো, তাহলে কখন ছুটবে? না 5টার পর, যখন খেলা শেষ হয়ে যাবে। এরপরই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। ননিদা যেন তৈরি ছিলেন, ফস করে পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দিলেন। তাহলে ননিদা দেখতে পাচ্ছ এরকম বুদ্ধি, ক্রিকেটের আইনের বই পকেটেই ছিল, যে সঙ্গে সঙ্গে বইটা বার করে দেখাচ্ছে, যে বইয়েতে ক্রিকেট খেলার নিয়ম লেখা থাকে।
সেই ক্রিকেট খেলার বইটা বের করে দেখাচ্ছেন যে বোলার, এবং দেখিয়ে বলছেন যে বোলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই, তাই তো? একজন বোলার তার কতখানি দূর থেকে ছুটে আসবে বা কতক্ষণ ধরে ছুটে এসে বল করতে পারে একটা বোলার, সেটা তো লেখা নেই এই বইয়ে। ফলে এ ছুটতেই পারে, বিষ্টু তাহলে ছুটুক, এরকম একটা প্রস্তাব যেন ননিদার কাছ থেকে আমরা পাচ্ছি। সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত, তাহলে সে সারাদিনই ছুটতে পারে একটা বল ডেলিভারির আগে পর্যন্ত, ওই বলটা ব্যাটসম্যানের দিকে ছোড়ার আগে সে সারাদিনই ছুটতে পারে। কারণ এরকম কিছু লেখা নেই এখানে বইয়েতে যে কতক্ষণ আগে থেকে ছুটতে শুরু করতে হবে, কত দূর থেকে আসতে হবে, এরকম তো কিছু লেখা নেই। বিষ্টু যা করছিল তাই করে যেতে লাগলো। বিষ্টু কারোর কথা কোনো দিকে শুনছে না, ননিদা বলেছে করতে, সে ছুটেই যাচ্ছে। আচ্ছা, বিষ্টু এটা করছে কি করে? এখানে কিন্তু লেখকের বুদ্ধি আছে। কি, লেখক কিন্তু বলে দিয়েছেন যে বিষ্টু পরপর 3 বছর যে 30 মাইল রোড রেসে কিন্তু সে চ্যাম্পিয়ন, 30 মাইল রোড রেসে সে চ্যাম্পিয়ন পরপর 3 বছর। ফলে সে ছুটেই যাচ্ছে, খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না, ছুটেই যাচ্ছে। ব্যাটসম্যান ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না। ক্রিজ মানে হচ্ছে যে জায়গাটা, ক্রিজ মানে তোমরা নিশ্চয়ই জানবে, আমি যদি একটু বলে দিই, সেটা হচ্ছে যে ক্রিকেট খেলার বোলার বা ব্যাটসম্যানের অবস্থান সূচক যে নির্দেশক দাগ, হ্যাঁ, ব্যাটসম্যান যে থাকে তাকেও তো একটা নির্দিষ্ট দাগের মধ্যে থাকতে হয়, এই দাগ থেকে বেরোলে স্টাম্প আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে সেই যে ব্যাটসম্যান তার ক্রিজ থেকে বেরোতেও ভয় পাচ্ছে, কারণ যদি বিষ্টু হট করে বল করে দেয় বা বোল্ড হয়ে যায়, বোল্ড মানে সরাসরি বলটা এসে যদি উইকেটে লেগে যায়, ক্রিজও ছাড়তে পারছে না, হ্যাঁ, মানে ভরসা হচ্ছে না যদি বোল্ড হয়ে যায়। ফিল্ডাররা কেউ শুয়ে কেউ বসে, তাহলে কি আর করে ফিল্ডাররা, কেউ শুয়ে আছে কেউ বসে আছে। ননিদা মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসেব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন, আর 1.5 ঘন্টা, আর 1 ঘন্টা, আর 45 মিনিট, তাহলে 5টা বেজে যাবে। তাহলে দেখো বিষ্টু ছুটেই যাচ্ছে। যদিও আমাদের মনে হয় যে একজন লোক এতক্ষণ ছুটতে পারে কি করে, আমাদের মনে হচ্ছে যে এটা অবাস্তব ব্যাপার, সবাই মেনে নিচ্ছে কেন, কিন্তু হাসি আমাদের পেয়েই যাচ্ছে। ফলে এটা দেখো কৌতুক রস কিন্তু গল্পটায় আমরা কিন্তু বারবার পাচ্ছি। এবার দেখো কি হয়েছে, তাহলে দূর থেকে বলেই যাচ্ছে আর 1.5 ঘন্টা, আর 1 ঘন্টা, আর মাত্র 45 মিনিট, বিষ্টু তুই ছুটে যা, তাই তো? আর 45 মিনিট পর কি হচ্ছে না, নিশ্চয়ই 5টা বাজে, তাহলে খেলা শেষ। কি অবস্থায় খেলা শেষ না, অমীমাংসিত অবস্থায়, ড্র, কেউই জেতেনি কেউই হারেনি। সুতরাং হ্যাঁ, কথা আছে 5টায় খেলা শেষ হবে, 5টা বাজতে 5-এ নতুন এক সমস্যার উদ্ভব হলো। কি সমস্যা এবার দেখো, বল ডেলিভারি দিতে বোলার ছুটছে, তার মাঝে খেলা শেষ করা যায় কিনা 2 আম্পায়ারের আলোচনা করে ঠিক করলেন, তাহলে সেটা বেআইনি হবে। এটা ঠিক, একজন বোলার বল করতে শুরু করেছে, সে বল করেইনি আর খেলা শেষ হয়ে গেল, এটা তো হয় না। এটা কি হওয়া উচিত? তাকে তো বলটা করতে হবে, এটাও তো হয় না। একটা নতুন সমস্যা, এ পরীক্ষা প্রশ্ন আসে, এক নতুন সমস্যার উদ্ভব হলো। কি সমস্যা? নতুন সমস্যাটি হচ্ছে বল ডেলিভারি দিতে বোলার যখন ছুটছে, বল ডেলিভারি দেওয়ার আগে কোনোদিন খেলা শেষ করা যায় না, যায় কিনা এটা একটা নতুন সমস্যা। হ্যাঁ, যে বোলার বল করতে ছুটছিল, হট করে বলে খেলা শেষ হয় না, একটা নতুন সমস্যার উদ্ভব হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বিষ্টুকে কিন্তু এবার বল করতেই হবে, আর ওইভাবে ছুটলে হবে না। 2 আম্পায়ারে আলোচনা করে ঠিক করলেন, তাহলে সেটা বেআইনি হবে। যে খেলার মাঝে বোলার বল করতে ছুটে আসছে ব্যাটসম্যানের দিকে, সেই অবস্থায় কোনোদিন খেলা শেষ করা যায় না। এইটা যদি খেলা শেষ হয় সেটা বেআইনি হবে, এটা নতুন সমস্যা। সুতরাং বিষ্টু পাক দিয়ে দৌড়ানো বন্ধ হলো না। মাঠের ধারে লোক জমেছে, তাদের অনেকেই বাড়ি চলে গেল, তার খেলাও শেষ করা যাচ্ছে না। ফলে বিষ্টু ছুটেই যাচ্ছে, খেলা দেখতে যারা এসেছিল তারা, মাঠের ধারে অনেকে লোক জমে গেছে, তারা মজা দেখছে, জি যা বাবা, বোলার ছুটেই যাচ্ছে, মাঠে ফিল্ডাররা বসে আছে, আবার কি হচ্ছে, মজা দেখছে, লোক জমে গেছে। আবার অনেকে বাড়িও চলে গেল, অনেকে বিরক্তি হয়ে গেল, যা বাবা খেলা হবে না, বাড়ি চলে যাই। অনেক লোক খবর পেয়ে আবার খেলা দেখতে এলো, অনেক লোক আবার কি হলো, খবর পেয়ে খেলা দেখতে এসেছে, এরকম একটা খেলা হচ্ছে মাঠে। ব্যাটসম্যান শান্তির মতো, শান্তি মানে হচ্ছে সেপাই বা রক্ষী, শান্তির মতো
উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। কেন উইকেট পাহারা দিয়ে? যদি উইকেট থেকে সরে এবং বিষ্টু বল করে দেয়, বোল্ড হয়ে যায়, সন্ধ্যা নামলো, বিষ্টু ছুটেই চলেছে, তাহলে সন্ধে হয়ে গেল, 5টা বেজে গেছে, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে এবং বিষ্টু ছুটেই চলেছে। চাঁদ উঠলো আকাশে, আকাশে চাঁদ উঠে গেছে। ফিল্ডাররা শুয়েছিল মাটিতে। ফিল্ডারদের কাজ কি? ফিল্ডারদের কাজ হচ্ছে মাঠে ব্যাটসম্যানের ব্যাট থেকে যে বলগুলো আছে সেগুলোকে ধরা, অথবা ব্যাটসম্যানকে আউট করার মতো যে তাদের জায়গায় দাঁড় করানো হয়, যারা ফিল্ডার, সেই ফিল্ডাররা শুয়ে আছে মাটিতে। ননিদা তাদের তুলে 6 জনকে উইকেট কিপারের পেছনে দাঁড় করালো। 6 জনকে নিয়ে গিয়ে উইকেট কিপারের পেছনে। কেন না? 22 রান বাঁচাবার জন্য। যে এবার বিষ্টু যদি বল করে, যদি উইকেট কিপারের হাত থেকে ফসকে যায় বলটা, সেই 22 রানটাকে বাঁচানোর জন্যে 6 জনকে উইকেট কিপারের পেছনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। তাহলে দেখতে পাচ্ছ, উইকেট কিপারের পেছনে 6 জনকে দাঁড় করিয়ে দিয়েছে ননিদা। যদি বাই চান্স, যদি কোনো মুহূর্তে যদি ফসকে যায় উইকেট কিপারের হাত থেকে, এই অন্ধকারে বাঁচিয়ে দেবে অন্যান্য প্লেয়াররা। এবার বিষ্টু বলটাকে ব্যাটসম্যানের দিকে ছুটলো। রূপলীর ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো। অন্ধকারে আর বল দেখা যায়, ফলে ব্যাটটা চালালো। ব্যাট নিশ্চয়ই তোমরা জানো যে এমন একটা কাঠের জিনিস যেটা দিয়ে বলটাকে আঘাত করা হয়। সে ব্যাট চালালো এবং ফসকালো। সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা চলে গেল। তাহলে সেকেন্ড স্লিপ মানে তোমরা নিশ্চয়ই জানবে, যারা খেলা দেখো তারা জানো। সেকেন্ড স্লিপ মানে হচ্ছে উইকেট কিপারের ডান দিকে এবং ব্যাটসম্যানের কিছুটা পেছনে অবস্থানকারী যে দ্বিতীয় ফিল্ডার, মানে উইকেট কিপারের পাশাপাশি একটু দূরে যে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, সেই সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা থেমে গেল। তাই তো, কোনো রানও হলো না। তা কি হলো? ননিদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র। তাই তো, বিষ্টু বল ডেলিভারি দিয়ে দিয়েছে, তাহলে এবার খেলা শেষ করা যাবে। তাই তো, তাহলে একটা বল নিশ্চয়ই ডেলিভারি দেওয়া হয়ে গেছে। বল ডেলিভারির আগে কোনোদিন খেলা শেষ করা যেত না। বিষ্টু বল ডেলিভারি দিয়েছে এবং খেলা শেষ হয়ে গেল এবং কোনো রান হলো না। 14, দু দলেরই 14, ফলে ম্যাচটা ড্র। কি হয়েছে? ড্র মানে হচ্ছে অমীমাংসিত। রূপলী ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল, বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায়, তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। একটা ভালো প্রশ্ন, হ্যাঁ, যেহেতু এবার রূপলীরাও একটু বেশ টিপ ধরেছে, তারাও এবার একটু জোর করছে যে বল ডেলিভারির আগে যদি খেলা শেষ না হয়, তাহলে ওভারের আগে কেন খেলা শেষ হবে? ওভারেও তো 6টা বল আছে, এখনো 5টা বল করতে হবে বিষ্টুকে। এটা কেন করা হচ্ছে? এই 5টা বলে তো যেভাবেই হোক একটা রান হয়েই যাবে, অন্ধকারে হোক যাই হোক। ফলে এটা কিন্তু ভাবার বিষয়। শুরু হলো তর্কাতর্কি, অবশ্যই তর্কাতর্কি শুরু হওয়ার কথা। বিষ্টুকে আরো 5টা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলী 1টা রান করে ফেলবেই, বাই লেগ বাই ওয়াইড, যেভাবেই হোক। একটা বল ওয়াইড হলো, ধরো বিধিসম্মত হলো না, বা বাইরে দিয়ে গেল, 1 রান হয়ে গেল, 1 রান হলেই তো জিতে যাবে। বাই মানে ব্যাটে না লেগে যাওয়ার যে সমস্ত রান, লেগ বাই, পায়ে লেগেও যদি চলে যায়, তাহলে 1টা রান তো হয়েই যাবে। ফলে কি করা যায়? কিন্তু ননিদা আছে, কোনো ভয় নেই। কিন্তু ননিদাকে দমানো সহজ কথা নয়। ফস করে মানে হচ্ছে তাড়াতাড়ি বা শীঘ্র। তিনি আলোর অভাবের আপিল করে বসলেন। আলোর অভাব মানে এত অন্ধকার হয়ে গেছে, এই মুহূর্তে খেলা যায় না, তাই তো আলোর অভাবের আপিল করে দিয়েছে। আপিল মানে হচ্ছে আবেদন, যে আমরা এই কম আলোতে খেলবো না। CCH এর হয়ে ননিদা বলে দিলেন, আলোর অভাবের আপিল করে দিলেন। চটপট মঞ্জুর হয়ে গেল। ক্রিকেট খেলায় কিন্তু এটা আছে যে যদি আলো কম থাকে, সেক্ষেত্রে খেলা কিন্তু বন্ধ করতে হবে, হ্যাঁ। ফলে ননিদার আবেদনটাও এখানে মঞ্জুর হয়ে গেল যে খেলা বন্ধ করতে হবে, কারণ আলোর অভাব। চটপট মঞ্জুর হয়ে গেল, তাহলে বোঝাই গেল যে খেলাটা ড্র হিসাবে কিন্তু শেষ হয়ে গেল। খেলায় কিন্তু জিততে পারল না রূপলী সংঘ এবং ম্যাচটি ড্র, অমীমাংসিত। 14টি রান করেও কিন্তু ননিদা রূপলী সংঘকে ঠেকিয়ে রাখলো, জিততে দিল না। বেশ, আমার ধারণা, এবার দেখো একটা, আমার ধারণা মোনাদা কিছুটা রং ফলিয়ে আমাকে গল্পটা বলেছেন। লেখক বলছেন, কথক তথা লেখক আমাদের মতিন হুন্দিয়ার, তিনি বলছেন যে
মনাদা কিছুটা রং ফলিয়ে আমাদের গল্পটা বলেছেন। রং ফলিয়ে মানে হচ্ছে কিছুটা বাড়িয়ে বলা বা বানিয়ে বলা, বানিয়ে আমাদের গল্পটা বলেছেন। আম্পায়ারের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচ হলেও ঠিক হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আম্পায়াররা খেলার মাঠে এরকম সিদ্ধান্ত নিচ্ছিলেন কেন? সবই তো ননিদার হয়ে যাচ্ছে, আর ননিদার কথা কি তারা মেনে নিচ্ছে? ফ্রেন্ডলি ম্যাচ, বন্ধুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু আর সত্ত্বেও তারা মেনে নিয়েছে কেন? এরকম প্রশ্ন মনে উঠতে পারে। যে মনাদা একটু বাড়িয়ে বলেছে, আম্পায়াররা কেন এইসব কথা মেনে নিয়েছিল ইত্যাদি। কিন্তু ননিদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না। তাহলে গল্পটা শুনে লেখকেরও মনে হয়েছে যে মনাদা বাড়িয়ে বলেছে ক্যাপ্টেন হলেও, আম্পায়াররা কেন মেনে নিয়েছে এই খেলাটাকে। কিন্তু ননিদাকে যারা চেনে তারা কিন্তু এই খেলার বাস্তবতা নিয়ে বেশি প্রশ্ন করে না, কারণ তারা জানে যে ননিদা এরকমই বুদ্ধি কাজে লাগায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারা জানে যে ননিদা এই ধরনেরই বুদ্ধি প্রয়োগ করে, তার যে ননিটিক্স, সেই টিক্সগুলো এরকমই, তার যে চাল বা তার যে কৌশল, ফলে ননিদা এটা পারে। হ্যাঁ, মানে ননিদা এটাকে, এই কেসটা হাতে নিয়েছে মানে, ননিদা এটা করেছে মানে এটা হতেও পারে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য। ফলে ননিদাকে যারা চেনে তারা এই গল্পটা কতটা সত্য মিথ্যে সেটাকে বিচার করতে যায় না, কারণ তারা জানে যে ননিদা এরকম ঘটনা ঘটাতেও পারে। দেখো, খুব সুন্দর একটা মজাদার গল্প আমরা কিন্তু পড়লাম, ননিদার নট আউট এই গল্পে। এই যে আমরা এটা পড়লাম, এখানে ননিদার চরিত্রের যেটা প্রধান এবং গল্পটা প্রধান যার হাতে আছে, মানে গল্পটাকে পুরো পরিচালনাই যেন করছেন ননিদা এবং খেলাটাকে, এবং ননিদার ননিটিক্স প্রয়োগ করে নিশ্চিত হার থেকে বেঁচে যাচ্ছে। একটা অমীমাংসিত অবস্থা সৃষ্টি হচ্ছে রূপলী সংঘ এবং সিসিএইচের খেলায়। এই মোটামুটি গল্পটা খুব সহজ গল্প, কিন্তু এই গল্পের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষায় প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে। এখানে এই যে প্রশ্নগুলো, রূপলী সংঘ সঙ্গে কাদের খেলা হয়েছিল, খেলাটিতে ক্যাপ্টেন কে ছিল, এই প্রশ্নগুলো কিন্তু সব সহজ প্রশ্ন। তোমরা যারা ভিডিওটি দেখবে অথবা যারা বইটা পড়েছো তারা কিন্তু এগুলো পারবে। এগুলো, এই প্রশ্নগুলোকে বলা মানে নিরর্থক। সিসিএইচে খেলোয়াড়দের মুখ রান হয়েছিল কেন, এ বুঝতেই পারছো যে 14টা রান করলেই তারা জিতে যাবে, প্রতিপক্ষ রূপলী সংঘ মাত্র একবারই রানটা তুলে ফেলবে, এই জন্যে খেলোয়াড়দের মুখ রান। বোলিং কিটে পৌঁছানোর আগে বিষ্টু কি করছিল, এটা খুব সহজ প্রশ্ন না। সে কিছুটা দৌড়ে পুনরায় পিছু হটে, সারা মাঠ গোল করে ছোটে, এভাবে 5টা পর্যন্ত সে ছোটে, লাফায়, কখনো ডান দিকে যায়, কখনো বাঁ দিকে যায়, কখনো ঘুরপাক খায়, আবার বোলিং এর দিকে যে মার্ক, সেই মার্কের দিকে ছুটে যায় ইত্যাদি। আচ্ছা, ব্যাটসম্যান পিচ ছাড়ছিল না কেন, খুব সহজ প্রশ্ন না। পিচ ছাড়ছিল না এই কারণেই, বোলার বিষ্টু যদি তাকে বোল্ড করে দেয়। ফিল্ডাররা মাঠে কি করছিল না, ফিল্ডাররা মাঠে কেউ শুয়েছিল, কেউ বা আবার চুপ করে বসেছিল, সময় কাটাচ্ছিল, অলসভাবে সময় কাটাচ্ছে। আচ্ছা, সবার মুখ বান হলো, ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন, খুব ভালো প্রশ্ন। যে কারণ ননিদা মাঠে নামার আগে এই প্ল্যানটা করেই নেমেছে। তিনি নিশ্চিত জানতেন যে এইভাবে এই দৌড় দিয়েই, এই বিষ্টুকে অস্ত্র করেই ম্যাচের 5টা তিনি বাজিয়ে দেবেন, ফলে ম্যাচটাকে তিনি ড্র করেই ছাড়বেন। তাই সবার মুখ ম্লান থাকলো, মানে এই গোটা প্ল্যানটা যেহেতু ননিদার, ফলে ননিদার মুখে কেন কোনো বিকার থাকবে? ননিদা জানে তো কি করব আমি, কোনো বিকার ছিল না। বেশ, আর একটা কথা কি, এটাকে শিবরঞ্জন চক্রবর্তীর গল্প বলেই ধরে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে বলে দিয়েছি যে শিবরঞ্জন চক্রবর্তী এখানে মন্তব্যের কারণ কি না, গল্পটা একটা সরস এবং মজাদার গল্প, নির্ভেজাল কৌতুক রস আছে গল্পটায়, তাই একটা কৌতুক রস আছে। এবং শিবরঞ্জন চক্রবর্তীর যে গল্পের বৈশিষ্ট্য, গল্পটা পড়ে বোঝা যায় যে গল্পটা অবাস্তব, তবু রসিকতার সুরে লেখক এমনভাবে বলে যান, পাঠকরা সবাই মুগ্ধ হয়ে যায়। ফলে গল্পটাকে মনে হচ্ছে যেন শিবরঞ্জন চক্রবর্তীর গল্প, কিন্তু মনে করতে পারছি না, কারণ মোনাদার কাছ থেকে শোনা হয়েছে গল্পটা। মোনাদার খেলা ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন তো আর মিথ্যে কথা বলবে না। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। হ্যাঁ, সারা মাঠ কেন অবাক না, ওই যে বিষ্টুর কাণ্ডটা ওখানে লিখতে হবে। খুব সহজভাবে একটু আগে থেকে শুরু করবে, যে কত রান হয়েছিল, কত বিষ্টু কখন বল করতে শুরু করলো, কিভাবে শুরু করলো, এবং সে কি কি করছিল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ননিদা অবাক হয়নি, কারণ ননিদা তো জানতেন যে বিষ্টু এই ঘটনাই ঘটাতে চলেছে। ননিদা তো বিষ্টুকে শিখিয়ে দিয়েছে এটা করার,
ফলে ননিদা একটু অবাক হয়নি। যখন খেলা শেষ হয়ে যাবে, খেলার শেষের পর কোন ঘটনা ঘটবে, এখানে একটা প্রশ্ন আছে না। ব্যাটসম্যান জিজ্ঞাসা করে যে যখন খেলা শেষ হয়ে যাবে, এটা জিজ্ঞাসা করা হয়েছে, এটা বলেছে ননিদা। উত্তরে ননিদা বলেছে যে বিকাল 5টার পরে খেলা শেষ হয়ে যাওয়ার পরে আর কি বলটা ডেলিভারি দেবে। তার অর্থ হলো বিকাল 5টা পর্যন্ত বিষ্টু এমন কাজ চালিয়ে যেতে থাকবে এবং খেলাটা ড্র হয়ে যাবে, অর্থাৎ খেলার শেষের পরে ম্যাচ অমীমাংসিত থাকবে। খেলা শেষের পর ম্যাচ অমীমাংসিত থাকবে। এখানে একটা প্রশ্ন পেলাম। আর একটা প্রশ্ন হচ্ছে আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিলেন? না কেন তর্কাতর্কি শুরু হয়েছে? না বিষ্টু এরকম কাণ্ড দেখে, যে বিষ্টু এই যে বল নিয়ে লাফাচ্ছে, ছুটছে, ননিদা এই যে এটা দেখছে চুপচাপ এবং তাকে বলে যাচ্ছে যে আর মাত্র আধ ঘন্টা, আর মাত্র 45 মিনিট। এবং যখন বলা হয়েছে যে কখন বলও করবে, তখন ননিদা বলেছে যে ও 5টার পর বল করবে। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতিকে নিয়ে যে বোলার বল ডেলিভারি দিতে আসছে কিন্তু বল করছে না, এরকম একটা পরিস্থিতিতে তর্কাতর্কি শুরু হয়েছে। ননিদা এই পরিস্থিতি তৈরি করেছিলেন এবং পকেট থেকে কি বের করেছিলেন? না ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়েছিলেন যে বোলার কতটা দূর থেকে দৌড়ে এসে বল করবে সে বিষয়ে বইতে কিছু লেখা নেই। তিনি কৌশলে ম্যাচটিকে ড্র করাতেই চান, এটা কিন্তু বোঝা যাচ্ছে। নতুন এক সমস্যার উদ্ভব হলো। খুব ভালো প্রশ্ন। কি সমস্যার উদ্ভব হয়েছে? না 5টার পরে খেলা শেষ হয়ে যাবে, এই অবস্থায় বোলার বল হাতে দৌড়েই চলেছে, কিন্তু বোলার বল ডেলিভারির মাঝেই তো আর খেলা শেষ করা যায় না। একটা সমস্যার এবার উদ্ভব হলো যে বোলার বল করতে আসছে আর খেলা শেষ হয়ে গেল, এটা তো আর হয় না। বোলার বল ডেলিভারির মাঝে খেলা সমাপ্তির ঘোষণা করাটা আইনত ঠিক নয়। এটা কিন্তু সঠিক না বেঠিক যে বোলার বল করতে আসছে খেলা শেষ হয়ে গেল, এটা সঠিক না, সঠিক নয়। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হলো। তাহলে বল ডেলিভারি দেওয়ার আগে খেলা শেষ করা যায় কি না, এটা নিয়ে একটা সমস্যা। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। বল ডেলিভারি দিতে যাওয়ার আগে কি ঘটনা ঘটেছিল? খুব সহজ প্রশ্ন। কি করেছিল বিষ্টু? বই থেকে পড়ে তোমরা নিজেরাই লিখতে পারবে। চটপট মঞ্জুর হয়ে গেল। কি মঞ্জুর হয়ে গেল? না ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানায়। হ্যাঁ, বিষ্টু বল ডেলিভারি দিয়ে দিয়েছে, কোনো রান হয়নি, ম্যাচ ড্র। এবার নতুন কথা উঠেছে যে একটা বলের আগে, একটা বল ডেলিভারি আগে যেমন খেলা শেষ হয় না, সেরকম একটা ওভারের আগেও খেলা শেষ হতে পারে না। সেই সময় ননিদা বুদ্ধি করে আপিল করেছে আলোর অভাব, আবেদন জানিয়েছে আম্পায়ারদের কাছে যে আলোর অভাব হয়েছে, ফলে খেলা এখানেই শেষ করতে হবে। আবেদনকারী ছিল সিসিএইচ এর খেলোয়াড় ননিদা, এবং বাহ্যিকভাবে মনে হতে পারে আলোর অভাবের জন্য ননিদা এমন আবেদন করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। ননিদা জানতেন খেলা চললে যে কোনো সময় 1 রান হয়েই যাবে। তাই তো বিষ্টু বল করছে মানে যে কোনো সময় 1 রান হয়ে যাবে, কারণ বিষ্টু কোনোদিন বলই করেনি, 1 রান করেই ফেলবে, ফলে ননিদারা হেরে যাবে। তাই ম্যাচ বাঁচানোর তাগিদেই এইরকম আবেদন করা হয়েছিল। এই মোটামুটি প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, ফর্স করে এই যে বইটা আমরা একটা প্রশ্ন পাই, তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে বেশি প্রশ্ন তোলে না। ননিদাকে যারা প্রকৃত জানে তারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন কেন তুলছে না? কারণ ননিদার মগজাস্ত্র বা ননিটিক্স এখানে প্রযুক্ত হয়েছিল, সেটা ছিল অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক। ক্রিকেট আইনে কোথায় কি ফাঁক তাও ননিদা জানতেন। অতএব এর যে সত্য মিথ্যে নিয়ে বেশি প্রশ্ন উঠছে না, কারণ ননিদা যে প্রশ্নটাকে এনেছেন, যে বিষয়টাকে এনেছেন, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমরা ভাবছি এটা অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু ননিদাকে যারা চেনে, ননিদার মগজাস্ত্রের কথা যারা জানে, তারা কিন্তু এটা নিয়ে বেশি প্রশ্ন তোলে না। আচ্ছা, ননিদা ক্রিকেটের আইনে বই বের করে দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? না বোলার কতটা দূর থেকে বল করে ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই। সারাদিনও সে ছুটতে পারে ডেলিভারির আগে, এটা। আর যে প্রশ্নগুলো সবারই মনে জাগে, তোমাদেরও মনে জাগতে পারে, যে ননিদার কথা সবাই মেনে নিচ্ছিল কেন, বা বিষ্টু যতই 30 মাইল দৌড়া সে এতক্ষণ ছুটছিল কি করে,
বা বল ডেলিভারির সময় সম্পর্কে ক্রিকেট বই আইনে স্পষ্ট করে তেমন কিছু লেখা নেই, তবু আম্পায়াররা কেন এই ধরনের একটা আজগুবি ব্যাপারকে প্রশ্রয় দিচ্ছিলেন, এই ধরনের কিছু প্রশ্ন আছে। কিন্তু আমরা শেষমেশ একটা কথাই বলতে পারি, খেলাটায় কিন্তু ননিদার যে চরিত্রটা আমরা খুব ভালো পেলাম, ননিদার বুদ্ধির কথা জানলাম, ননিটিক্সের কথা জানলাম, এবং খেলা যে শুধুমাত্র শারীরিক যে পরিশ্রম সেটাই নয়, বুদ্ধিরও দরকার আছে খেলার মাঠে, একটা প্রমাণ। আর একটা নির্ভেজাল কৌতুক রস, একটা মজার গল্প আমরা পড়ব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। স্কুল খুললে গল্পটা আবার আলোচনা করা যাবে, গল্পটা যতবার পড়বে ততবারই ভালো লাগে। আর যেভাবে পড়ালাম কারোর কিছু অসুবিধা হওয়ার কথা নয়, প্রশ্নগুলো খুব সহজ, নিজেরা তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে মন দিয়ে পড়াশোনা করে দাও। ঠিক আছে, ধন্যবাদ সবাই।